আজকের এই ভিডিওটা যারা হাওড়া থেকে দেখছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য। আজকে আমি রান্না করেছি প্রায় 15 জন গেস্টের জন্য হাওড়ার এই ঐতিহ্যবাহী পোলাও আর মাংস। যারা যারা আজকের ভিডিও হাওড়া থেকে দেখছেন আর এই পোলাও মাংস যাদের খুবই পছন্দের, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই একদমই ওয়েদারের অবস্থা খারাপ। তো একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তাই জন্য এখানে আমি বাবুকে ফুল প্যান্ট পরিয়ে রেখেছি। তো এখানে বাবু খেলছে হলে, তো ভেবেছিলাম যে এখানে একটু কার্পেট বিছিয়ে দেবো, কিন্তু বাবুর কারণেই আবার কার্পেট আমি বিছিয়ে রাখিনি, কারণ বাবু এখন ছোট, তো ওকে এখন ডাইপারও আর পরাই না আমি। তো সেই কারণেই যদিও হিসু করে দেয়, তো এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ধুয়ে শুকোতে দেওয়ার ঝামেলা খুব। তো দেখতেই পাচ্ছেন বাড়িতে কিন্তু কাপড় চোপড়ের বাজার বসিয়ে দিয়েছি। তো চারিদিকে শুধুই কাপড় চোপড় শুকোচ্ছে, কোথায় যে কাপড় চোপড় শুকোতে দেব বুঝতেই পারছি না। তাই রুমে বলতে হল রুমে একটা এরকম দড়ি আর কি বেঁধে দিয়েছি যে জানালার রডগুলোতে, আর জানালার পর্দাগুলো সরিয়ে সরিয়ে ওই রডেও কিন্তু কিছু কাপড় চোপড় শুকোতে দিচ্ছি, কারণ কিছু করার নেই, এরকম বৃষ্টির ওয়েদারে তো এরকম করতেই হবে। তো এখন সন্ধ্যের সময়, তো বাবুকে এখন নাস্তা খেতে দেব। তো এখানে খেজুর এনেছিল ওর পাপা, কারণ আমি খেজুর আনতে বলেছিলাম, কারণ আমাদের ইউজুয়ালি মানে যে শক্ত খেজুরটা, শুকনো খেজুরটা সেটাই আনে, কারণ আমাদের ওগুলোই পছন্দ। তো আমি এটা বলেই আনিয়েছিলাম যে নরম খেজুর আনবে, বাবুর খেতে আর কি সুবিধা, প্লাস কোনো আর কি ওর নাস্তায় দিলে সেই নাস্তাটা আর কি মিষ্টিও হবে আর ওর খেতেও সুবিধা হবে। তো সেই কারণেই এই নরম খেজুরটা আনা হয়েছে। তো আপাতত তো আমি রোদে দিয়ে রাখতে পারবো না, তো এইরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। তো এখন ওকে নাস্তায় আমি দেব হচ্ছে দুধ দিয়ে ওটস। তো ওটস দিলে বা কর্নফ্লেক্স দিলে যে কোনো রকম ফ্রুটস দেওয়া যায়। তো ইদানিং খুব মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে তো মানে কিছুই আনাতে পারছি না আমি, তো ফ্রুটসও সেরকম আনাইনি, আর কলাটা খেয়ে খেয়েও বোর হয়ে গেছে, তো সেই হিসেবে কলাটাও আর কি দিতে পারছি না। তো সেই কারণেই এখন খেজুর আমি দিয়ে দেব। তো গরম গরম দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে 4 চামচ মতো ওটস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই নরম খেজুরটা। তো দানাগুলো আগে বাইরে ফেলে দিচ্ছি, যেহেতু ওর খেতে আর কি অসুবিধে যেন না হয়, তো সেই কারণে। আর যেহেতু খুব নরম, তো ওরকম দেখুন কাটতে হচ্ছে না, জাস্ট হাতে করে একটু একটু ছিঁড়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি 2টো মতো খেজুর দিচ্ছি, তো খুব একটা বেশি না, অল্পই আমি করেছি, তো 2টো খেজুরই মানে এনাফ। তো 2টো খেজুর দেওয়ার পর আমার মনে হলো একটুখানি হানি দিয়ে দিই, হানি দিলে টেস্টটা আর একটু এনহ্যান্স হবে, যেহেতু একটু আমি চিনি ইউজ করিনি, আর ওকে তো সবসময় চিনি দেওয়াও যায় না। তো যেহেতু ও ছোটো, তো তাই জন্য বেশিরভাগ খাবারে ওর হানি ইউজ করে দিই। তো এখানে অল্প একটু হানি দিয়ে দিয়েছি, আর এইটাকে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। তো এখানে এটা মিক্স করে নিলে রেডি। চাইলে এখানে ফ্রুটসও দেওয়া যায়, তো যেটা বললাম আজকে আমি দিইনি। তো এই তো ওর সন্ধ্যের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে, এবার ওকে আমি খেতে দিয়ে দেবো। তো মাশাআল্লাহ ও এখন নিজে নিজে একা একাই খেতে পারে, তো তাই জন্য ওকে একা একাই খেতে দিই। টেস্টি, অনেক টেস্টি। খেয়ে নাও তাহলে, খেয়ে নাও, জলদি জলদি খেয়ে নাও। বাবুর নাস্তার একটা প্রবলেম এইটাই যে ওকে রেগুলার একই রকম খাবার দিলে একদমই খেতে চায় না। যেমন আমি আজকে ওটস দিয়েছি, কালকে হয়তো আবারও ওটস খেয়ে নেবে, কিন্তু পরশুদিন আর ওটস খাবে না। আবার কোনোদিন কর্নফ্লেক্স দেবো, কোনোদিন সুজি দেবো, তো এরকম অল্টারনেটিভ না করে দিলে ও একদমই খেতে চায় না। কখনো কখনো এরকম হয় 3টের একটাও খেতে চায় না, তো তখন বুঝতেই পারি না যে কি খেতে দেবো। তো এখন ওকে খাইয়ে দেওয়ার পর আমরা এইখানে চাউ বানাচ্ছি। তো 2টো প্যাকেট চাউ নিয়ে নিয়েছি। তো এখানে নুডলসটা বানাবো, তো আমরা 3-4 জন মতো খাবো, তো তাই জন্য বেশি নুডলস এখানে বানাচ্ছি না। তো ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে আমি যেভাবে নুডলস বানাই, তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি।
তো খুব হাবিজাবি যে মানে যে সস, তারপরে সয়া সস, এইসব সমস্ত জিনিস দিয়ে আমি কিন্তু নুডলস মানে কখনোই বানাই না। আচ্ছা, এখানে যে আলু কাটছি, আলুটা কিন্তু আমি নুডলসেই দেব। তো ইউজুয়ালি যে সবজিগুলো মানে নুডলসে দেওয়া হয়, সেই সবজিগুলো বাড়ির বড় থেকে ছোট কেউই খেতে চায় না। তো তাই জন্য চেষ্টা করি বেশি করে পেঁয়াজ, বেশি করে আলু, আর যদি শসা থাকে তাহলে শসা দিয়ে দিই। কিন্তু সবসময় শসাটা কিন্তু মানে নুডলসের সাথে রান্না করে দিলে ভালো লাগে না, ওপর থেকে কাঁচা খেতেই ভালো লাগে। তার যদিও বা শসা ছিল না, তাই জন্য আলু আর এইখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর যেহেতু এগ নুডলস বানাবো, তো ডিমটাও আমি এখানে অ্যাড করে দেব। তো এখানে যতক্ষণ আমার নুডলসটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এরই ফাঁকে আলুটা আর পেঁয়াজটা কেটে রেখেছি। তো এরই মধ্যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নুডলস সেদ্ধ করলে হবে না, আবার খেতে কিন্তু ভালো লাগে না। তো অল্প আমি তেল আর নুন দিয়ে দিয়েছিলাম, যাতে একটা একটা হয়ে থাকে নুডলসগুলো, না হলে কিন্তু মানে স্টিকি হয়ে যায় আর ঝরঝরেও হয় না, আর মিক্স করতে অনেকক্ষণ মানে অনেকটা একটু অসুবিধা হয়। তো সেই কারণে আমি এখানে একটু এরকম মানে পানিটা ঝারিয়ে নেওয়ার পর এরকম খুলে খুলে দিচ্ছিলাম। তো এখন আমি এগটা স্ক্রাম্বল করে নেব। তো এখানে প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে এখানে ডিমটা আর কি স্ক্রাম্বল করব, আর ডিমটা কিন্তু তুলে রাখবো। তো এখানে ডিমটা হয়ে গেছে, তো আমি এখানে ডিমটা এখন তুলে নেব। তো এরই মধ্যে আমি নুডলসটা করব। তো ভেবেছিলাম দুটো প্যাকেট, খুবই কম নুডলস, তো এই প্যানটার মধ্যে হয়ে যাবে। তো পরে যখন নুডলসগুলো দিয়ে দিয়েছি, তো বুঝতে পারলাম যে একটুখানি প্যানটা আর কি ছোট হয়ে গেছে। তো যাই হোক, তো এতেই আমি করে নিয়েছি। আর একটা কোনো আর কি কড়াই ফড়াই আমি নোংরা করিনি, কারণ মাজতে তো আমারই হবে। তো তাই জন্য আমি এরই মধ্যে করে নিয়েছি। তো এখন আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা আলুটা। তো আলুটা খুব বেশি আর কি মানে ফ্রাই করতে হবে না, অল্প একটু নুন দিয়ে ফ্রাই করলে হালকা সফট হয়ে গেলেই কিন্তু আর কিচ্ছুর দরকার নেই। মানে খুব আর কি লালচে ভাব আনতে হবে না আর কি আলুতে, কারণ এরকমটা মানে যে সফট যে হোয়াইট কালার আলুটা থাকে, সেটাই কিন্তু নুডলসের সাথে খেতে ভালো লাগে। ক্রিস্পি হয়ে গেলে আলুটা কিন্তু নুডলসের সাথে খেতে ভালো লাগে না। তো এখানে অল্প একটু গোলমরিচও দিয়ে দিয়েছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। তো এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলুটা যেই দেখবো যে সেদ্ধ হয়ে গেছে হালকা, তো তখনই কিন্তু আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজগুলো এমনই ফ্রাই করব যেন হালকা একটু জাস্ট সফট হয়ে যায়, আর কাঁচা ভাবটা যেন কেটে যায়। তো খুব বেশি আর কি ভাজা ভাজা করতে লাগবে না কিন্তু, কারণ এই নুডলসের সাথে বেশি আর কি ফ্রাই করলে মানে জিনিসটা খেতে ভালো লাগে না। তো এখানে দুটোই কিন্তু হালকা ফ্রাই করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি নুডলসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো নুডলসে অলরেডি আর কি নুন দিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন দিতে লাগবে না আমার। তো এখন নুডলসগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো এরপর এখন মিক্স করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ যদি তাড়াতাড়ি এখন মিক্সটা না করি, কিন্তু নিচের আলু আর পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাল আর মানে কড়া হয়ে যাবে, তো খেতে কিন্তু একটু ভালো লাগবে না। তো এরপর আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, অল্প জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু সস। তো এখন আগে এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে আমি সসটা অ্যাড করব। তো এখানে এই দুটো ভালো করে মিক্স করে নিয়েছি। আর সস বলতে আমি কোনো রকম সয়া সস, তারপরে চিলি সস এগুলো ইউজ করছি না। নর্মাল যে কেচাপ হয়, সেই কেচাপটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। আর খুব বেশি মানে সস এখানে ইউজ করিনি, কারণ খুব বেশি লাল লাল যে নুডলসটা হয়, সেটা কিন্তু বাড়িতে কেউই খেতে ভালোবাসে না। আর এখানে অল্প একটু তেল কম মনে হচ্ছিল, তাই জন্য অল্প একটু এখানে তেল দিয়ে দিয়েছি। তো তাই জন্য হালকা একটু লালচে ভাব আনার জন্য অল্পই আমি সস দিয়েছি, বেশি সস দিইনি। আর লাস্টে যে
স্ক্রাম্বল করা এগটা ছিল সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার এইটাকে মিক্স করে নিলেই কিন্তু আমাদের নুডলস একদম রেডি। এরকম সিম্পলভাবে খুব সহজে এই নুডলসটা বানিয়ে একবার দেখবেন, খেতেও মজা আর হাবিজাবি দেওয়া নেই বলে কিন্তু মানে ওই নুডলসগুলোর থেকে এই নুডলসটা কিন্তু অনেকটা হেলদি। তো এখানে নুডলসগুলো প্লেটে প্লেটে এখানে বার করে নিয়েছি। তো এখানে সবাই মিলে এখন নুডলসটা খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়া শেষে তারপরে ডিনারের তোড়জোড় শুরু করব। তো যেটা ভিডিওর ফার্স্টেই বললাম যে আজকে একটা অন্যরকম রান্না করছি, যেটা আমি লাইফের ফার্স্ট টাইমই করছি, কারণ কলকাতায় এরকম মানে আমার বাপের বাড়িতে এরকম কিন্তু কোনোদিনই পোলাও আর কি রান্না হয় না। বেশিরভাগ যে ঝাল আর শুকনো পোলাওগুলো সেগুলো হয়, মিষ্টি পোলাও বা মিষ্টি জিনিস সেরকম রান্না হয় না। তো এখানে সব কিছু আমি রেডি করে রেখেছি, মাংস বার করে রেখেছি, ওখানে আলু কাটা আছে, তারপরে নারকেল কুড়ে রাখা আছে, পেঁয়াজ কেটে রাখা আছে, ছোলার ডালও ভিজিয়ে রেখেছি, আর অল্প যে চালটা যেটা যতটা আর কি দরকার সেই চালটাও ভিজিয়ে রেখেছি। আর চালটা কিন্তু নর্মাল যে ঘরোয়া যে চালগুলো হয় সেই চালই কিন্তু। তো এখানে প্রথমে আমি আর কি পোলাওটা রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে কিছু কুচনো আর কি পেঁয়াজ। তো এখন এটাকে খুব বেশি কিন্তু লাল করার আর কি প্রয়োজন নেই, অল্প একটু লাল হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। তো মাংসটা তো নর্মালি আমি করেই থাকি, তো আজকের আর কি এই পোলাওটা আর মাংসটা কিন্তু সবারই খুব পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম করেছি বলে আর কি মনেই হয়নি, তো সবাই আর কি খেয়ে কিন্তু খুবই মজা বলেছে। তো সেই জন্য আরোই আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে অল্প আর কি লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজটা এখানে আমি চাল আর ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন একটু হালকা সেন্ট আসার অবধি মানে ভালোভাবে এরকম কষে নেব। তো যতক্ষণ না পানিটা আর কি একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে, প্রায় ওই 15 মিনিট মতো। তো এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে। তো আর আমি সাইড মানে আরেকটা যে আর কি দিক, সেই দিকে কিন্তু আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, কারণ পোলাওয়ে গরম গরম পানি দিলে কিন্তু পোলাওটা তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টটাও কিন্তু ঠিকঠাক থাকে, মানে ভালো থাকে আর কি। তো সেই কারণে এখানে গরম পানি ঢেলে দিলাম। তো এখানে গরম পানিটা দিয়ে দেওয়ার পর প্রথমে ফুটতে দিতে হবে। তো এখানে সব কিছুই কিন্তু আমি আম্মাজিকে জিজ্ঞেস করে করে করছিলাম, কারণ আমি তো এই পোলাওটা কোনো দিন এর আগে রান্না করিনি, তো ঠিকঠাক আমি জানি না কখন কোনটা কি দিতে হবে। তো প্রথমে বলেছিল যে আগে ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে বাকি সব দেবে। তো এখানে অল্প ফুটে যাওয়ার পর এখানে আমি নুন অ্যাড করে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে যে কুড়ে রাখা যে নারকেলটা, সেই নারকেলটা এখানে অ্যাড করে দিয়েছি। আর সামান্য একটু মিষ্টি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। তো যেহেতু অনেকটা আর কি ভাত, তো সেই হিসাবে কিন্তু অনেকটাই চিনি দিতে হয়েছে। তো খুব বেশিও মিষ্টি মিষ্টি হয়নি, আর নর্মালি ছিল, আর খেতেও খুব মজা লেগেছিল। নর্মাল যে আরও যে নারকেল পোলাও বা অন্য পোলাও করেছি আমি, সেটাই কিন্তু নারকেলের দুধটা বার করে নিতে হয়। তো এই পোলাওটা দেখলাম কোনো আর কি দুধ টুধ বার করতে হবে না, জাস্ট নারকেলটা দিয়ে দিলে আর কি খুবই সহজেই হয়ে যায় এই পোলাওটা, আর খেতেও মজা। তো এখানে মাংসটা আমি আর কি রান্না করব, তাই জন্য এখানে আলুটা আগে ভেজে নিচ্ছি। তো আলুতে অল্প একটু কালার আর অল্প একটু নুন দিয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমি মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু এতজনের মাংস আলু রান্না করা তারপরে এই পোলাও করা অনেক কিন্তু দেরি হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আমি প্রেসার কুকারে করে নিয়েছি। তো মাংসটা ওইখানে সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা জাস্ট একটু ফ্রাই করে নেব, তারপরে দুটোকে একসাথে কিন্তু কষে নেব।
আচ্ছা, এই পোলাও মাংসটা যাদের কিন্তু খুবই ফেভারিট তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা কখনোই এরকম আর কি পোলাও দেখেননি বা জানেন না, যেমন আমি এরকম পোলাও কোনোদিন রান্নাও করি না আর খাইও নি, তো কিন্তু যখন রান্না করে খেয়েছি খুবই মজা হয়েছিল, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন কারণ খুবই মজা হয়। তো এরপর আমি এখানে মাংসটা কষে নিচ্ছিলাম, যেটা আমি বললাম যেহেতু অনেকটা মাংস অনেকটা আলু, তো এখানে তাই জন্য আমি প্রেসার কুকারেই রান্নাটা করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি পোলাওটা একটুখানি মানে খুব হাই ফ্লেম করে না নিচের পানিটা যেটা শুকিয়ে নিচ্ছিলাম। তো এখানে মাংসটা কষছি, তো উপর থেকে অল্প একটু আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে মাংসটা কষে নেব। তো মাংসটা এতটা বেশি যে আমার এই ছোট প্রেসার কুকারে হবে না, তো তাই জন্য আমি একটা বড় প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আলু দিয়ে দেওয়ার পর এই ছোট প্রেসার কুকারটা ভরে যেত আর আমি কিন্তু একটুও নাড়াচাড়া করতে পারতাম না। তো সেই কারণেই আমি বড় প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। তো মাংসটা কষে নিয়ে আলুটাও দিয়ে দিলাম, আলুটাও কষে নেব। আর যেই প্রেসার কুকারটা আর কি এটা মাংসটা ছিল, তো সেটার মধ্যে অল্প একটু পানি দিয়ে না আমি আর কি সাইডে বসিয়ে দিয়েছি গরম হতে, কারণ এই মাংসের তরকারিটাতেও কিন্তু আমি গরম পানিটা অ্যাড করব। আর এখানে আমার আলু আর মাংসটাও কষানো হয়ে গেছে ভালো করে। তো এরপর আমি যে পানিটা আর কি গরম হতে দিয়েছিলাম সেই পানিটা আর কি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই মাংসতে আর কি খুব বেশি কিন্তু ঝোল রাখলে মজা লাগবে না, তো অল্পই একটু আর কি পানি দিয়েছি আর অল্পই একটু ঝোল হবে। তো সিটি করে দিচ্ছি, যেহেতু আর কি আলুটা একদমই কাঁচা, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই কারণেই। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে আমার মাংসের কালার আর মাংসের আর কি যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো অনেক সফট হয়েছিল। তো রান্না বান্না শেষ করে আমি এখন রুমে চলে এসেছি। তো এখন আমি নামাজ পড়বো। তো বাবু এখানে এসি চালিয়ে দিয়েছে, আর যেটা দেখালাম পাখা নেই, তো সেই কারণে এসিটা আর কি চালিয়ে দিয়েছি। পাখাটা একটু অসুবিধা হচ্ছিল, তো সেই কারণেই আর কি সারাতে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।